হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকের লেকচারে আমরা বেসিক্যালি গ্যাসিয়াস স্টেট লেকচার 2। আজকের লেকচারে আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বলবো, ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, মোলার গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটার তাৎপর্যটা কি, তার একক, মাত্রা, এইগুলো, বোলজম্যান ধ্রুবক সম্পর্কে কথাবার্তা বলবো। আমরা কিভাবে আদর্শ গ্যাসের ঘনত্ব বা আণবিক ভর নির্ণয় করতে পারবো সেটা নিয়ে কথাবার্তা বলবো, এবং ছোট্ট আরেকটা পার্ট করাবো যেটা ডেরিভেশন তোমাদের নেই, অনার্সের আছে। বেসিক্যালি যারা অনার্সের জন্য বা অ্যাডভান্স দেখতে চাও ডেরিভেশনটা, কাইনেটিক ইকুয়েশন অফ স্টেট, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, এটার ডেরিভেশনটা অনার্সের যারা পড়ছো তাদের জন্য আমি করিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এইগুলো নিয়েই আমি এটা আজকের লেকচারটা শুরু করছি। দেখো, প্রথমে আমরা যেটা পড়ব সেটা ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস বা ফর অ্যান আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে এই যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা যে তিনটে সূত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র। আমি একদম বেসিক থেকে শুরু করছি। অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্র অনুসারে কি, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, যখন এন অ্যান্ড টি ফিক্সড, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যদি গ্যাসের ভর এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে। সেটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েলস ল, তাই তো? তাহলে এইটা আমরা বলতে পারি। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু চার্লস ল, ভি ভ্যারিজাস টি when P and N ফিক্সড বা কনস্ট্যান্ট, তাই তো? অর্থাৎ যখন চাপ এবং গ্যাসের ভরটা বা নাম্বার অফ মোলসটা ধ্রুবক, কনস্ট্যান্ট, তখন গ্যাসের আয়তনটা পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পরম স্কেলে উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, চার্লসের সূত্র হলো। এরপরে আমরা অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে জানি। অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল কি বলছে, ভি প্রপোর্শনাল টু এন, মানে নাম্বার অফ মোলসের সাথে প্রপোর্শনাল আয়তনটা, যদি টেম্পারেচার এবং প্রেশারটা কনস্ট্যান্ট হয়, টেম্পারেচার এন্ড প্রেশার ফিক্সড থাকে, তাই তো? এইবার তোমরা যৌগিক ভেদ জানো, কমপ্লেক্স ভেরিয়েশন, কম্পাউন্ড ভেরিয়েশন বলো, যৌগিক ভেদ। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য তোমরা সবাই জানো, যৌগিক ভেদের উপপাদ্য, কম্পাউন্ড ভেরিয়েশন থিওরেম, তাই তো? কম্পাউন্ড ভেরিয়েশন থিওরেম। যৌগিক ভেদের উপপাদ্য তোমরা জানো। সেই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি, ধরো আমি সিম্পল একটু বলে দিই, এ প্রপোর্শনাল টু বি যখন সি ফিক্সড, আর এ প্রপোর্শনাল টু সি যখন বি ফিক্সড। তাহলে এই যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, এ প্রপোর্শনাল টু বিসি যখন when b
and C both are variable, এরা দুজনেই কিন্তু পরিবর্তনশীল হবে তখন ভেরিয়েবলস। এইটা কম্পাউন্ড ভেরিয়েশন থিওরেম থেকে তোমরা জানো, পরিবর্তনশীল, তাই তো? তাহলে আমরা এইখানে এই যে তিনটে সূত্রকে একত্রে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্রের তিনটেকে যৌগিক ভেদের উপপাদ্য নিয়ম অনুসারে লিখতে পারি যৌগিক ভেদের যে নিয়মটা আছে সেই অনুযায়ী লিখতে পারি V proportional to NT by P when NT and P are variables, তাই তো? যখন NT এবং P এরা সবাই ভেরিয়েবল হবে তখন V proportional to NT by P, ঠিক আছে? হলো। তাহলে এখানে দেখো ইকুয়ালস টু তুলে একটা ধ্রুবক আনলাম K, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক কেটা কনস্ট্যান্ট। এইবার এইখানে একটা ব্যাপার আছে, এখানে এটা মনে রাখবে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এই K এর মান সমান হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে। ফর 1 মোল গ্যাস K সেম হচ্ছে, কেটা সবার ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে 1 মোল গ্যাসে। সেই জন্য এই K কে 1 মোল গ্যাসের জন্য এই K কে পরিবর্তন করে R দিয়ে প্রকাশ করা হলো। এই আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, বা মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? তাহলে এবার এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম এখানে K এর পরিবর্তে R বসিয়ে দেব। কেন? কারণ দেখা গেছে 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই K এর মানটা সেম হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ Kটাকে R দিয়ে প্রকাশ করা হলো এবং সেটার নাম দিয়ে দেওয়া হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে? তাহলে আমরা K এর জায়গায় R বসিয়ে কি পাবো? V ইকুয়ালস টু R NT বাই P। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি PV ইকুয়ালস টু nRT। এটা n মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ, অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটা ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট ফর অ্যান আইডিয়াল গ্যাস, ঠিক আছে? আদর্শ, যেখানে nটা কি এখানে নাম্বার অফ মোলস, ঠিক আছে, মোল সংখ্যা, ঠিক আছে, পিটা প্রেসার, ভিটা ভলিউম, আরটা ইউনিভার্সাল বা মোলার গ্যাস কনস্ট্যান্ট, টিটা টেম্পারেচার ইন কেলভিন স্কেল, কেলভিন স্কেলে উষ্ণতার মান। তাহলে এইটা মনে রাখবে। তাহলে ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, এক মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা কি হবে? PV ইকুয়ালস টু RT হয়ে যাবে, তাই তো? PV ইকুয়ালস টু RT, কারণ N ইকুয়ালস টু 1 মোল। বোঝা গেল? তাহলে যে সমস্ত গ্যাস সমস্ত অবস্থাতেই PV ইকুয়ালস টু nRT এই সমীকরণটা মেনে চলে তারা কিন্তু আদর্শ গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস কারা? যারা এই যে PV ইকুয়ালস টু nRT এই সমীকরণটা মেনে চলবে যে কোনো অবস্থাতেই, যে কোনো অবস্থাতেই। তার মানে তারা আমরা বলতে পারি উল্টোভাবে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র একত্রে মেনে চলবে যে কোনো অবস্থাতেই, তাহলে তারা আদর্শ গ্যাস। তাহলে যে কোনো অবস্থাতে যারা PV ইকুয়ালস টু nRT এই সমীকরণ মেনে চলবে তারা আদর্শ গ্যাস। তোমরা চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সাধন করে দেখবে এইরকম পাবে PV বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয়, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
তাই তো? তাহলে এখান থেকে বলতে পারো যদি কোনো একটা গ্যাস পিওন একটা স্টেটে পিওন চাপে আছে, আয়তন সেখানে ভিওন, টেম্পারেচার টিওন, সেখান থেকে পরিবর্তিত হয়ে তার প্রেসার হলো P2, আয়তন হলো V2 আর টেম্পারেচার হলো T2। তাহলে আমরা বলতে পারি কি P1 V1 by T1 equals to P2 V2 by T2। সিম্পল জিনিস, সিম্পল একদম, কিচ্ছু নেই এর মধ্যে, তাই তো? এটা হচ্ছে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র সমন্বয় সাধন করলে তোমরা এইটা পাও, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে। ঠিক আছে, সেখান থেকে বলতে পারো স্টেট অন একটা পার্টিকুলার স্টেটে আছে যখন, তখন টি অন উষ্ণতায় গ্যাসের পি অন চাপে গ্যাসের আয়তন ভি অন, সে স্টেট থেকে অন্য একটা স্টেটে গেল গ্যাস, সেখানে টি টু উষ্ণতা, ভি টু আয়তন আর পি টু চাপ গ্যাসের। তাহলে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। ওকে, এবার দেখো এই যে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি পেলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যারা এই পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ মেনে চলে না তারা কিন্তু রিয়েল গ্যাস। এবার রিয়েল গ্যাসের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা বাস্তবের যে গ্যাসগুলোকে তাদেরকে খুব লো প্রেসারে রাখি, মানে খুব নিম্নচাপে রাখি এবং উষ্ণতাটাকে খুব বাড়িয়ে দিই, তখন তারা কিন্তু বাস্তবের গ্যাসগুলো যারা পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে না তারাও পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে। তাহলে যখন বাস্তব গ্যাসের সংজ্ঞাটা বলবে, বলবে যে খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা ব্যতীত যে কোনো অবস্থাতেই যদি তারা পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণ মেনে না চলে তাহলে তারা হবে বাস্তব গ্যাস। ঠিক আছে, এই যে প্রকৃতিতে আমরা যে সমস্ত গ্যাস দেখতে পাই সবই কিন্তু বাস্তব গ্যাস, তারা একটা কেবলমাত্র একটা পার্টিকুলার কন্ডিশনে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাস একটা কল্পনা মাত্র। ঠিক আছে, ঠিক আছে, বাস্তবে এই যে আদর্শ গ্যাসের কোনো কিন্তু তেমন কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র এই যে বাস্তবের যে গ্যাসগুলো তারাই নিম্নচাপ এবং অতি উচ্চ উষ্ণতায় পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা মেনে চলে বলেই আমরা বলি যে বাস্তবের গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। বোঝা গেল? তাহলে এই যে এখান থেকে দেখো আর এইবার আমরা একটু মোলার গ্যাস কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট নিয়ে পড়ব। মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এটা নিয়ে একটু পড়ব, তাই তো? তাহলে দেখো আর ইকুয়ালস টু কি পিভি বাই এনটি, আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। এখন আমরা এই আর এর যদি একক বলতে চাই তাহলে কি কি হবে, বা আর এর যদি মাত্রা বের করতে চাই, যদি মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত বের করব আর এর, তাহলে কি করতে হবে দেখো ছোট্ট করে বলে দিচ্ছি। দেখি পি ইন্টু ভি এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্য হয়, কি করে হয় দেখো, আমরা যদি দেখাই আর এর মাত্রা এইটা ইকুয়ালস টু লিখতে পারি কিন্তু চাপের মাত্রা মানে পি এর মাত্রা ইন্টু আয়তনের মাত্রা মূল সংখ্যা তাই এন, আমি মূল সংখ্যাটাকে এন হিসেবেই লিখে দিচ্ছি, এন মূল সংখ্যার মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা মানে টি এর মাত্রা, এটা আয়তন বলতে ভি, অ্যাকচুয়ালি ভি এর মাত্রা, তাই তো? এবার দেখো পি এর মাত্রা, পি মানে আবার কি বল বাই ক্ষেত্রফল, তোমরা সবাই জানো, স্কুল লেভেলে পড়েছো, স্কুল লেভেলে তোমরা জানো বল বাই ক্ষেত্রফল মানে চাপ। তাহলে বলের মাত্রা এফ এর মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা এ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা বাই টোটালটার এন এর মাত্রা মানে মূল সংখ্যা ইন্টু টি এর মাত্রা। ঠিক আছে, তাহলে বলের মাত্রা
আমি কথাই লিখছি, বলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা মানে কি, দৈর্ঘ্যের মাত্রা তার স্কয়ার, দৈর্ঘ্যের মাত্রা তার স্কয়ার, এটা হ্যাঁ ঘেঁচিয়ে গেল, ঠিক করে লিখো তোমরা, বলের মাত্রা ইন্টু বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা তার স্কয়ার, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য স্কয়ার, মানে a ইকুয়ালস টু l স্কয়ার আর v ইকুয়ালস টু l কিউব, এরকম টাইপ, তাই তো। তাহলে আয়তনের মাত্রা মানে কি, দৈর্ঘ্যের মাত্রা তার কিউব, দৈর্ঘ্যের মাত্রা তার কিউব, তার কিউব বাই টোটালটা n এর মাত্রা যা যা লিখছিলাম, n মোল সংখ্যা ইন্টু t এর মাত্রা মানে উষ্ণতার মাত্রা, ঠিক আছে। আর কথাই লিখলাম না, এটাকে সাধারণভাবে লিখে দিলাম। তোমরা সবসময় কথাই লেখার চেষ্টা করবে, হ্যাঁ। এবার দেখো, বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, কাটাকুটি হলে তাই হবে, দৈর্ঘ্যের মাত্রা বাই n ইন্টু উষ্ণতার মাত্রা, মোল সংখ্যা ইন্টু উষ্ণতার মাত্রা, তাই তো। তাহলে দৈর্ঘ্যের বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা মিলে কি হয়, কার্যের মাত্রা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, তোমরা পড়েছিলে, তাই তো। তাহলে বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা করলে কি, কার্যের মাত্রা, কার্যের মাত্রা ওয়ার্কের ডাইমেনশন, কার্যের মাত্রা বাই n ইন্টু উষ্ণতার মাত্রা, তাই তো। তাহলে এই যে আর এর মাত্রা, আর এর মাত্রা কি হবে, কার্যের মাত্রা তোমরা সবাই জানো m l স্কয়ার t টু দি পাওয়ার -2, n এর মাত্রা মানে মূল সংখ্যা আমরা ক্যাপিটাল N দিলাম, আর উষ্ণতার মাত্রাটাকে আমরা ফাই চিহ্ন দিলাম। তাহলে আলটিমেটলি মাত্রাটা কি হবে, m l স্কয়ার t টু দি পাওয়ার -2 n টু দি পাওয়ার -1 ফাই টু দি পাওয়ার -1, এটাই হচ্ছে কিন্তু আর এর মাত্রীয় সংকেত, আর এর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্টের মাত্রীয় সংকেত। তাহলে একক যদি বলি আমি, একক ইউনিট, ইউনিট ইউনিট, তাহলে আর এর ইউনিট মানে কি, আর এর একক, এই লাইনটা মতো করে মাত্রা থেকে ভেঙে আমরা একককে কনভার্ট করে কি করে বলতে পারি, কার্যের মাত্রা, কার্যের মাত্রা বাই এই সরি কার্যের একক, n এর একক মানে মোল সংখ্যার একক ইন্টু উষ্ণতার একক, উষ্ণতার একক, তাই তো। তাহলে এই যে কার্যের একক, আমি যদি এসআই একক বলি, আর এর এসআই ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিট বললে কার্যের একক কি হয়, জুল হয়, জুল বাই মোলের এন এর একক কি, মোল সংখ্যার একক মোল ইন্টু উষ্ণতার একক কেলভিন, তাই তো। তাহলে কি বলতে পারি, আলটিমেটলি আর এর এসআই একক টু জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে, অর্থাৎ জুল পার মোল, এটাই হয় জুল পার, সূচক আকারে সবসময় লেখার চেষ্টা করবে, পার কেলভিন, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু আর এর একক এসআই ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কি হবে, জুলের জায়গায় আর্ক বসিয়ে দেবে, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট যদি বলি তাহলে কি হবে, আর্ক পার মোল পার কেলভিন। আর একটা একক আছে স্পেশাল, যেটা খুবই প্রচলিত এখানে, সেটা যেহেতু এই দেখো আর ইকুয়ালস টু পি বাই এন টি, তাহলে পি মানে কি, তার ইউনিট এটিএম, আয়তন
যদি লিটারে প্রকাশ করা হয়, বাই এটাকে মোল, আর এটা কেলভিন। তাহলে কি হবে? লিটার এটিএম পার মোল পার কেলভিন। এই যে ইউনিটটা লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা কিন্তু আরেকটা সুন্দর ইউনিট। এই ইউনিটটা দিয়েই কিন্তু অনেক পরে, এবং এই ইউনিটের মানটা কত সেটা আমরা ডিটারমাইন করব। এই ইউনিটে তার মানটা কত সেটা কিন্তু আমরা ডিটারমাইন করব। দেখো এই যে লিটার এটিএম পার মোল পার কেলভিন এককে আর এর মান নির্ণয়, আর এর মান নির্ণয়, আর এর মান নির্ণয়। দেখো আমরা তো এইটা জানি আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, এটা দিয়ে সবকিছু হয়ে যাবে। তাহলে আমরা শুধু এইটা এখানে ধরবো, এইটা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, এটা আমরা সবাই জানি, তাই তো? তাহলে এসটিপি মানেটা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি মানে প্রেসারটা 1 এটিএম আর টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273.15 কেলভিন, বা 273 কেলভিন লিখেও তোমরা কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। 0.15টা নাও লিখতে পারো, 273 মানে 273 লিখতেও পারো, আর 273.15 কেলভিন এটাও বলতে পারো। 273 কেলভিন দিয়েও কাজ করতে পারো, 273.15 কেলভিন দিয়েও কাজ করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি এক্সাক্ট ভ্যালুটাই লিখলাম। তাহলে এইবার এখানে আমরা আর এর মান তাহলে কি করে পাবো? এনটা তো 1 মোল, তাহলে দেখো আয়তনটা কি 22.4 লিটার, তাই তো? তাহলে আর এর মানটা কি হবে? পি 1 এটিএম ইন্টু 22.4 লিটার বাই 1 মোল ইন্টু 273.15 কেলভিন। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এর মানটা হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা আর এর মান, এই এককে আর এর মান 0.0821, অর্থাৎ 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটাকে সিম্পল তোমরা জুল পার মোল পার কেলভিনে বের করতে পারো। জাস্ট কি করবে, প্রেসার এটিএমটাকে পাস্কালে কনভার্ট করবে, মানে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করবে। 1 নিউটন পার মিটার স্কয়ার মানে 1 পাস্কাল জানো, আর ভলিউম যেটা লিটারে আছে সেটাকে মিটার কিউবতে করবে, তাই তো? করলে যে মানটা বেরোবে সেটাই অ্যাকচুয়ালি কি এসআইতে মান। সেইটা করে দেখবে, তোমাদের হোম টাস্ক থাকলে ওটা, সেই এসআইতে আর এর মানটা হয়, এসআইতে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। বোঝা গেল কি বললাম? এই যে পি এর মানটা একই কন্ডিশন, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, কিন্তু এই 22.4 লিটারটাকে মিটার কিউবতে কনভার্ট করবে, আর প্রেসার 1 এটিএম এটাকে নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করবে, মানে পাস্কালে কনভার্ট করবে। করলেই তো হয়ে গেল। সেই তাহলে আলটিমেটলি তোমার এসআইতে ওইটা জুল পার মোল পার কেলভিনে আর এর মানটা বেরিয়ে যাবে, এবং সেটার মানটা যত হয় সেটা আমি লিখে দিলাম। সিজিএস এ কি হবে? দেখো সিজিএস এ করার আগে আর্গে তো তোমরা আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক জানো, 1 জুল মানে 10⁷ আর্গ, তাই তো? তাহলে জাস্ট জুল থেকে আর্গে কনভার্ট করার জন্য আর এর মানটা কি হবে? 8.314 আর ইন্টু 10⁷, একটা 10⁷ টার্ম থাকবে, আর্গ
পার মোল পার কেলভিন। তাহলে সিজিএস এর মানটা কত হয়? 8.314 ইন্টু 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। আরেকটা ইউনিটে তোমরা বের করতে পারো ক্যালোরি পার মোল পার কেলভিন। ক্যালোরি পার মোল পার কেলভিন এই ইউনিটে। ক্যালোরি পার মোল পার ইউনিট। তোমরা জানো 1 ক্যালোরি সমান সমান 4.184 জুল। অনেকে এইটাকে 4.2 জুল বলতে পারো। তাহলে এইটাকে মাথায় রেখে তোমরা ক্যালোরিতে এই জুল থেকে মানটা ক্যালোরিতে কনভার্ট করে নিতে পারো। হোম টাস্ক থাকলো, হোম টাস্ক করবে। ঠিক আছে, তাহলে আর এর কিন্তু বিভিন্ন এককে মান পাওয়া যায়। ঠিক আছে, এই যে আর এর বিভিন্ন ইউনিট হয়। ক্লিয়ার? এবার আমরা যে ধ্রুবকটার কথা বলবো সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক। এটাকে স্মল কে দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, অর আমি বলবো অনেক সময় অনেক বইতে এটাকে কে সাফিক্সে বি দিয়ে করা হয়, বি ফর বোল্টজম্যান। তাহলে কে, এই যে কে অর কে বি, এইটা অ্যাকচুয়ালি কি মোলার গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভোগাড্রো ধ্রুবক দিয়ে ডিভাইড করি তাহলে আমরা বোল্টজম্যান ধ্রুবক পাই, তাই তো? এই যে তাহলে এটার মান কত হবে? 8.314 জুল পার মোল পার কেলভিন। অ্যাভোগাড্রো ধ্রুবক, তার একক কিন্তু প্রতি মোল, পার মোল একক। তাহলে সংখ্যার একক হয় না, কিন্তু ধ্রুবকটার একক হয়, মানটা একই, মনে রাখবে। এই যে এককটা যদি ভুল লেখো তাহলে কিন্তু ওভারঅল কে এর এককটাও ভুল আসবে। এখানে কে আর কেবি এর মানটা হবে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। তাহলে এই যে ইউনিট অফ কে আর কেবি, এটা কি হচ্ছে? জুল পার কেলভিন হচ্ছে। বোঝা গেল? তার মান 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। ঠিক আছে, অর্থাৎ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে যদি আমরা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, মনে রাখবে। এটার মানটা, তার এককটা, এইগুলো কিন্তু এমসিকিউতে পড়তে পারে। এবার যেহেতু নতুন সেমিস্টার সিস্টেম, এমসিকিউ বেস পরীক্ষা হবে প্রথম সেমিস্টারটা, সেই সেমিস্টারে গ্যাসিয়াস স্টেটটা আছে, গ্যাসিয়াস স্টেট থেকে এই সব ধরনের জিনিস পড়তে পারে। আর বিভিন্ন সূত্রগুলো ভালো করে পড়ে রাখতে হবে, তার কিন্তু একটাই কারণ, শুধুমাত্রই শুধু সূত্র মুখস্থ করবে না, কারণ সবগুলোই ভালো করে পড়ে রাখবে। তার কারণটা হচ্ছে ভালো করে না বুঝে থাকলে কিন্তু কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য কনসেপ্ট গ্রোয়িংটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে কনসেপ্ট গ্রোয়িং করবে, তার জন্য ভালো করে রিডিং করবে, তারপরে আলটিমেটলি সূত্রগুলোকে মনে রাখো, অসুবিধা নেই। শুধু সূত্র পড়লে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। সেই জন্য প্রবলেম সলভ করার জন্য পুরো বইটাকে ভালো করে পড়তে হবে। টেক্সট বইটাকে খুব ভালো করে পড়ো, যত্ন সহকারে, মনোযোগ দিয়ে। দেখবে কঠিন কিছুই না, একটু পড়াশোনা করলে খুব ভালো রেজাল্ট করা যায়। এবার দেখো, আমরা বলছিলাম যে আদর্শ গ্যাস সমীকরণটাকে ইউজ করে আমরা কি করে গ্যাসের ঘনত্ব বা আণবিক ভর নির্ণয় করতে পারি সেটা দেখাবো। দেখো, আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা জানি। পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার দেখো, এই যে এন বলতে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। এন মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এনটা। তাহলে এখানে আমরা এটা প্রদত্ত ভর আর এটা আণবিক ভর, সেটাই হচ্ছে নাম্বার অফ মোলস, তাই তো? তাহলে এন, তাহলে এই যে এন এর পরিবর্তে আমরা কি লিখবো? ডাব্লিউ বাই এম লিখবো।
হ্যাঁ ডাব্লিউ বাই ওটা, এই ডব্লিউটাকে তোমরা স্মল এম দিয়েও লিখতে পারো, মাস তো, ঠিক আছে। আমি ডব্লিউ দিয়ে লিখলাম, তোমরা স্মল এম দিয়েও লিখতে পারো, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে লেখে। কিন্তু জিনিসটার নামটা কি, যেটা চিহ্ন দিচ্ছ সেই চিহ্নটা অ্যাকচুয়ালি কি সেটা বললেই সবসময় হয়ে যায়। সেটা ডাব্লিউ না স্মল এম সেটা কিন্তু ম্যাটার করে না, তাই তো। তাহলে দেখো এইবার আমরা একটু এ করবো, পি ইকুয়ালস টু ডাব্লিউ আর টি বাই ভি এম। এইবার দেখো এখানে এই যে প্রদত্ত ভর বাই আয়তন, এইটা কি দাঁড়ালো, এটা ঘনত্ব দাঁড়ালো রো। অনেক বইতে ডি দিয়ে প্রকাশ করে ঘনত্বটাকে, ডি দিয়ে প্রকাশ করতে, আমি রো দিয়ে দিলাম। প্রদত্ত ভর বাই আয়তন ঘনত্ব, তাই তো। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু রো আর টি বাই এম। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি রো ইকুয়ালস টু পি এম বাই আর টি। অর্থাৎ এই সমীকরণটাকে ইউজ করে আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি আদর্শ গ্যাসের। আবার এমটাও ভাইস ভার্সা, যদি ঘনত্ব জানে, যদি মোলার মাস দেওয়া থাকে, উষ্ণতার মান, চাপ দেওয়া থাকে, তাহলে ঘনত্ব পেয়ে যাবো। আর যদি ঘনত্ব দেওয়া থাকে, উষ্ণতা দেওয়া থাকে, প্রেসার দেওয়া থাকে, তাহলে সেখান থেকে মোলার মাস পেয়ে যাবো। এম ইকুয়ালস টু কি হবে, রো আর টি বাই পি। বোঝা গেল? এই সূত্রগুলো একটু মানে মনে রাখবে। সূত্রগুলো যদি মনে না থাকে সহজে করাও যায়, পিভি ইকুয়ালস তো সবার মনে থাকবে, সেখান থেকে সিম্পলি ভাবে করা যায়, ঠিক আছে। এই দিয়ে অনেক অঙ্ক টঙ্ক করতে পারে, এমসিকিউ হলেও যে অঙ্ক, একটা বড় অঙ্ককেও কিন্তু এমসিকিউ এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে ছোট্ট করে, মানে তোমাকে অঙ্ক কষে তারপরে উত্তরে টিক মারতে হবে, ঠিক আছে, সেটাও হতে পারে, সেটা দেখবে। এরপরে যেটা আমি বলবো সেটা আজকের লেকচারে লাস্ট, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, গ্যাসের গতীয় সমীকরণ, এর যে ডেরিভেশনটা, এটা আমি অনার্সের জন্য বা নেট গেটের লেকচারে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, ওখানের প্রথম লেকচারেই হয়তো আছে, তোমরা প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে এই যে কাইনেটিক ইকুয়েশন যারা শিখতে চাও, যারা ভাবতে চাও, তোমাদের সিলেবাসে তো ডেরিভেশনটা নেই 11-এর জন্য, যারা ভাববে যে আমি এই ডেরিভেশনটা শিখবো, তারা আমার ওই লেকচারের থেকেই দেখে নেবে, এক্সট্রা শেখার জন্য যখন ফাঁকা টাইম পাবে তখন দেখে নেবে। আর এখানে আমি জাস্ট ইকুয়েশনটাই লিখছি, এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি আর এম এ স্কোয়ার। এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। এখানে একটা জিনিস মনে রাখবে, কিছু টার্ম আছে, যেমন এই এন, এই এনটা অনেকে অ্যাভোগাড্রো সংখ্যা মনে করতে পারো না, এইখানে এই এনটা অ্যাকচুয়ালি গ্যাস অণুর সংখ্যা, গ্যাস অণুর সংখ্যা। এমটা প্রতিটি গ্যাস অণুর ভর, প্রতিটি গ্যাস অণুর ভর। আর ভি তো আয়তন জানো, সি আর এম এস একটা নতুন টার্ম, সি আর এম এস হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এই ভেলোসিটিটা সম্পর্কে নতুন জানলে, সেই ভেলোসিটি সম্পর্কে পরিচয় আমরা নেক্সট লেকচারে করাবো। আমার এখন যেটা বলার, এই যে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ, এই গ্যাসের গতীয় সমীকরণটা আনার জন্য কিন্তু অনেকগুলো স্বীকার্য ছিল। সেই স্বীকার্যগুলো একটু বই থেকে দেখবে, ভালো করে পড়বে, দেখবে যে বলেছিল যে কোনো গ্যাসের, গ্যাসগুলো অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, যে কোনো গ্যাস, সেই কণাগুলিকে আমরা অণু বলি, গ্যাসের অণু, তাই তো। এই অণুগুলোর আকৃতি গোলাকার এবং এরা পূর্ণ স্থিতিস্থাপক, তাই তো।
তাদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। এই যে অনেক কথাবার্তা বলা হয়েছিল, তাদের মধ্যে এই গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই সমস্ত জিনিসগুলোকে ধরে নেওয়া হয়েছিল, যেগুলোকে বলে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। এই স্বীকার্যগুলো একটু পড়বে, তাই তো? তাদের গড় গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। এই সমস্ত জিনিসগুলো একটু পড়ে রাখবে, তাই তো? তাহলে আমি এখানে তোমাদের এই যে সিআরএমএস ভেলোসিটি, সেটা সম্পর্কে নেক্সট লেকচারে করাবো, পরিচয় করাবো সিআরএমএস ভেলোসিটিটা কি। এবং আমরা দেখাবো এই যে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, এইখান থেকে আমরা বিভিন্ন গ্যাস ল, এতদিন পর্যন্ত যা যা গ্যাস ল পড়েছি, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, এইগুলো সবগুলোকেই প্রমাণ করে দেবো। ইভেন আমি এখনো পরবর্তীকালে তোমাদের পড়াবো ডাল্টন পার্শিয়াল প্রেসার ল, ডাল্টনের পার্শিয়াল প্রেসার সূত্র, আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপরে তোমাদের গ্রাহামস ছিদ্র ব্যাপনের সূত্র, গ্রাহামসের ছিদ্র ব্যাপনের সূত্র বা গ্রাহামস ল অফ ইফিউশন, এই সবগুলোও কিন্তু প্রমাণ করা যায়। এই যে কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস থেকেই কিন্তু এই সমস্ত গ্যাস লগুলোকে প্রমাণ করা যায়। ঠিক আছে? তার আগে আমাদের সিআরএমএস ভেলোসিটিটা কি সেটার পরিচয় দিতে হবে, এবং সেটা কিভাবে গ্রো করছে, বা আজকের এতেই বলে দিই, একটু ছোট্ট করে মনে রাখবে। ধরো গ্যাস অণুগুলো তো নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালে আঘাত খাচ্ছে অনবরত, তাহলে এই সমস্ত সংঘর্ষের ফলে গ্যাসের যে অণুগুলো, তাদের কিন্তু গতিবেগ সবার সমান নয়, সবার সমান নয়। আমি বললাম টোটাল, ধরো একটা গ্যাসিয়াস সিস্টেমে টোটাল n সংখ্যক মলিকুল আছে, এবং সেটা n1 টাইপের কিছু জন আছে, n1 সংখ্যক, আর এক রকম টাইপের n2 সংখ্যক আছে, আর এক রকম টাইপের n3 সংখ্যক আছে, এরকম ডট ডট বিভিন্ন টাইপের আছে, তাই তো? তাহলে n1 জন যেটা আছে সেটা 1 নম্বর টাইপের, 2 নম্বর টাইপের, n2 টাইপের। এবারে এই টাইপগুলো আলাদা হচ্ছে কারণ এদের যে ভেলোসিটি, n1 এর গতিবেগ সংখ্যকের, n1 সংখ্যক গ্যাস অণুর গতিবেগ আমি বলছি c1, n2 সংখ্যক এর গতিবেগ আমি বলছি c2, n3 সংখ্যক গ্যাস অণুর গতিবেগ আমি বলছি c3, এরকম ডট 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 আরো আছে, তাই তো? তাহলে গড় গতিবেগ কি বোঝাই? গড় গতিবেগ n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 ডট 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 n1 প্লাস n2 প্লাস n3 ডট ডট ডট, তাই তো? অর্থাৎ মোট গতিবেগ, তাহলে n1 c1 বেগে মুভ করছে n1 জন, তাহলে টোটাল n1 জনের বেগ কত হবে? n1 c1। n2 জনের টোটাল বেগ কত হবে? n2 c2। n3 জনের টোটাল বেগ কত হবে? n3 c3, এরকম ডট 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 i সংখ্যক আছে, n সংখ্যক টোটাল, তাই তো? এইবার টোটাল গতিবেগ বাই টোটাল সংখ্যা করলেই অ্যাভারেজ বেরিয়ে গেল। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি বাই স্পিড। ঠিক আছে? গড় গতিবেগ, গড় বেগ, যেটাকে আমরা বলি গড় বেগ। গড় বর্গ বেগ কি হবে তাহলে? c স্কয়ার বার n অন জাস্ট c টার্মগুলো স্কয়ার হয়ে যাবে, গড় বর্গবেগ, অর্থাৎ বর্গবেগের গড়। এবার এটা গড় বর্গবেগ, স্কয়ার ভেলোসিটি, অ্যাভারেজ স্কয়ার ভেলোসিটি, অ্যাভারেজ স্কয়ার ভেলোসিটি। আর গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কয়ার ভেলোসিটি, সিআরএমএস। সিআরএমএস মানে কি? এই যে গড় বর্গবেগ তার বর্গমূল, এই যে গড় বর্গবেগ তার বর্গমূল, সেটাই হচ্ছে সিআরএমএস। তার মানে আমরা বলতে পারি সিআরএমএস ভেলোসিটি মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি মানে এইরকম, n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 তার স্কয়ার ডট ডট বাই n1 প্লাস n2 প্লাস n3 ডট 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 ডট। এইবার এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, যেহেতু n1 প্লাস
n2 প্লাস n3 এইগুলো অ্যাকচুয়ালি কি টোটাল n, তাহলে n1 c1 স্কোয়ার n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস ডট 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 বাই টোটাল n, তাই তো? তাহলে তাহলে এইটা n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার ডট ডট বাই n, তার ওভারঅলটা রুট ওভার, ঠিক আছে? সেটাই হচ্ছে CRMS, এটা মাথায় রাখবে, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটা আশা করছি রুট মিন স্কোয়ার ভেলোসিটি বুঝেছো। এখন কথা হলো এই যে রুট মিন স্কোয়ার, যেখানে nটা কিন্তু n1 প্লাস n2 মোট সংখ্যা, n3 প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত টোটাল, ক্লিয়ার? তাহলে এইখানে CRMS যে ভেলোসিটি, এই CRMS ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু এক জিনিস নয়। দেখো আমি যদি দুটো গ্যাসের কথা ভাবি, দুটো গ্যাস মলিকিউল 1 আর গ্যাস মলিকিউল 2, দুটো গ্যাস মলিকিউলের কথা ভাবছি। একজন মুভ করছে, ধরো আমি বললাম একজন মুভ করছে তোমার 2 মিটার পার সেকেন্ড বেগে, আর একজন মুভ করছে 4 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এবার এখন কথা হলো যদি অ্যাভারেজ বের করি তাহলে কি হবে, 2 প্লাস 4/2, তাহলে 3 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ, 6/2 মানে 3 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ। এবার CRMS মানে কি? অ্যাভারেজ আর CRMS একই নয়। দেখো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 2, তার মানে রুট ওভারের মধ্যে কি আছে, 4 প্লাস 16/2, তাই তো? তাহলে 20/2 মানে 10, তাহলে √10 মিটার পার সেকেন্ড। দেখো 9 হলে 3 হতো, তাহলে 10, তার মানে একটু বেশি 3.16 মতো হয় এটার ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছ CRMS, আমরা বলতে পারি CRMS আর C অ্যাভারেজ এক জিনিস নয়। CRMS আরো মোর কারেক্ট ভ্যালু দেয়, সেই জন্য আমরা এই যে সমস্ত ক্যালকুলেশনে CRMS টা ইউজ করি, নিখুঁত ভ্যালু দেয় বেশি, ঠিক আছে? তাহলে CRMS কিন্তু, এই যে CRMS এর কথা আমি বললাম, আমি বলেই দিলাম এই যে CRMS জিনিসটা কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গড় বর্গবেগের বর্গমূল। এখানে যে টার্মগুলো আছে, n টা মনে রাখবে গ্যাস অণুর সংখ্যা, নট অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা আমি n সাবস্ক্রিপ্টে a দিয়ে প্রকাশ করছি, এইরকম। এইটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার n এ, সেটার 6.022 ইন্টু 10⁻23, যদি ধ্রুবক বলি তাহলে তার একক কিন্তু মোল ইনভার্স বা প্রতি মোল, ঠিক আছে? তাহলে এইবার নেক্সট দিন আমাদের কাজ হবে এই যে CRMS ভেলোসিটির মান নির্ণয়। এটা কি করে করব, বা CRMS ভেলোসিটি মানটা নির্ণয় করব। আরো অনেক ভেলোসিটির কথা বলবো, অ্যাভারেজ স্পিড, CRMS ভেলোসিটি ছাড়াও আর একটা স্পিডের কথা বলবো, মোস্ট প্রবাবল স্পিড। তার জন্য আমরা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা বলবো, তার ডেরিভেশন টেশন কিচ্ছু নেই, অনেক বড় অনেক জটিল, 6-7 পাতার একটা ডেরিভেশন হয় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। সেটা তোমরা এই লেভেলে বুঝতে পারবে না, সেটা অনার্সের জন্য করানো আছে, অনার্সের লেকচারের দিকে যেগুলো দিয়েছি প্লে লিস্টে গিয়ে জাস্ট চোখে দেখতে পারো, বুঝতে পারবে না অনেক জিনিস জাস্ট, ঠিক আছে? শুধু ওই সমীকরণটা একটু যদি মনে রাখা যায়, ইকুয়েশনটা যদি একটু মনে রাখা যায়, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা, সেটা। তাহলে নেক্সট লেকচারে আমাদের অনেক কাজ থাকবে। নেক্সট লেকচারে আমরা পার্শিয়াল প্রেশার ল পড়বো, ডাল্টনের, গ্রাহামস ল অফ ইফিউশন পড়বো। তারপরে এই যে গ্যাস কাইনেটিক ইকুয়েশনটা পড়লাম, গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, সেখান থেকে আমরা বিভিন্ন গ্যাস লগুলোকে প্রমাণ করার চেষ্টা করব, CRMS ভেলোসিটির মান নির্ণয় করব, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো পরবর্তী লেকচারে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, বেশি কিছু পড়াবো না, খুব সহজ জিনিসগুলোই পড়ালাম। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে বেশি বেশি করে, আর
ভিডিওটা ডাউনলোড না করে একটু দেখবে, তাতে কি হয় একটু ভিউজটা হয়, নতুন চ্যানেল তাহলে ভিউজটাও পাবে। সেই জন্য বলবো একটু দেখবে টেকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। কেমিস্ট্রি উইথ ডিবি স্যার।